দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা 3 গ এবং আমরা কথা বলছি শেয়ার বাজারের দুরবস্থা নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো দুজন বিশিষ্ট সাংবাদিকের সাথে। তারা হলেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস এডিটর রায়হান এম চৌধুরী এবং অর্থসূচকের এডিটর জিয়াউর রহমান। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে জনাব রায়হান, আপনার কাছে জানতে চাবো যে এবারের বাজেটে পুঁজিবাজারের সহায়ক বেশ কিছু উদ্যোগ সরকার নিয়েছে, কিন্তু তারপরে আমরা কোনো, যেমন হলো কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে, কিন্তু তারপরে আমরা কোনো প্রতিফলন এর শেয়ার বাজারে দেখছি না। আসলে বাজেটের যে প্রস্তাবনাগুলো আমরা প্রতি বছর দেখে থাকি, এটা অনেকটা রুটিন মাফিক হয়ে গেছে। এটার খুব একটা বড় ইম্প্যাক্ট এই মার্কেটে আমরা সচরাচর দেখি না। তো কারণ প্রতি বছরই বাজেটের আগে এবং পরে কিছু বিয়ন্ড বাজেট ফ্যাক্টর কাজ করে, আমি যেটা বলি। তো রিসেন্টলি যেটা গত 6 মাস বা 1 বছর যাবৎ যে সমস্যাটা এই বাজারকে সাইকোলজিক্যালি উইক করে দিয়েছে, সেটা হচ্ছে বাজেটের বাইরে। সেটা হচ্ছে, আপনি জানেন যে 2010 সালে যে এটা হয়েছিল, কলাপসটা হয়েছিল, সেখানে মূল কারণ ছিল বিশাল অঙ্কের মার্জিন লোন। সাধারণত শেয়ার বাজারে আমরা যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নর্ম হচ্ছে যে আপনার যে এক্সেস ফান্ড থাকবে, আইডল ফান্ড থাকবে, তার ক্ষুদ্র অংশ আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ ইউর ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদের দেশে 2010 এবং 1996 দুটো পর্বেই ঠিক বিপরীত ঘটনা ঘটেছে। তো সর্বশেষ যেটা হয়েছে যে প্রচুর পরিমাণ মার্জিন লোন দেওয়া হয়েছে এবং আমাদের ইনভেস্টররা যে করে হোক, তারা ফাঁদে পড়ে হোক বা তারা যে কারণে হোক, তারা লোনগুলো নিয়েছেন এবং যা হয় যথারীতি কলাপস করার পর সেই লোনগুলো আটকে গেছে। এবং এই লোনগুলোর পরিমাণ আজ থেকে 3 বছর আগে ছিল 15,000 কোটি টাকা। এগুলো এখন আনপেইড থাকাতে, শোধ করতে না পারা, এখন সর্বশেষ 23,000 কোটি টাকা এসে ঠেকেছে। তার মানে কী পরিমাণ টাকা এখানে আটকে গেছে। তো লোনগুলো যারা দিয়েছে সচরাচর তারা চাবে যে আমি এটাকে কীভাবে রিকভার করব, কিন্তু ইনভেস্টররা যে দামে কিনেছে ওই দাম তো এখন নাই। তখন ব্রোকারেজ হাউস বলেন বা মার্চেন্ট ব্যাংক বলেন, যারা লোনগুলো, যারা লেন্ডার, তারা বাধ্য হয়ে ফোর্স সেলে যায়। মাঝে মধ্যে তারা ফোর্স সেলে যায় এবং এটাই আসলে ইনভেস্টরদেরকে আতঙ্কিত করে ফেলে। এই মানসিক অবস্থাটা যতদিন ঠিক না হবে, এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটা এক্সপোজার ডেডলাইন দেওয়া আছে, সেটা শেষ হয়ে যাবে 2016 জুন মাসে। তো বরাবরই গত মে মাসেও মিটিং করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে এটাকে অন্তত 2020 সাল পর্যন্ত ডেডলাইনটাকে এক্সটেন্ড করতে হবে। তো বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ক্লিয়ারলি এটা বলে নাই যে আমরা করব, বাট এসিউরেন্স আছে। তো যতদিন পর্যন্ত এসিউরেন্সটা ফাইনাল না হচ্ছে, আমার মনে হয় ইনভেস্টরদের মধ্যে এই ভয়টা সহজে যাবে না। তো যেহেতু তার পুরনো লোনগুলি ক্লিয়ার হচ্ছে না, তো সে নতুনভাবে তো শেয়ার মার্কেটে বাইং প্রেশারে যাবে না। তো যার ফলে এই মার্কেটটা গত 6 মাস বা 1 বছর যাবৎ আমি বলবো একটু ভোলেটাইল অবস্থায় আছে। তারপরেও কিন্তু অল্প স্বল্প শেয়ারে, ফান্ডামেন্টালি গুড শেয়ারে লেনদেন হচ্ছে এবং জনগণ, যারা ইনভেস্টর, তারা লাভও করছে। জনাব জিয়াউর রহমান, কর্পোরেট ট্যাক্সে একটা রিবেটে দেওয়া সরকার দিয়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট অনেকেই তো অনেক বড় বড় ট্যাক্স পেয়ে যাচ্ছে কর্পোরেট ট্যাক্সের মধ্যে দিয়ে, কিন্তু তারা আসছে না কেন বিনিয়োগ নিয়ে? এটি একটি বড় কারণ হচ্ছে 2 ধরনের সাইকোলজি কাজ করে। একটি হচ্ছে আমাদের বাজারে যেমন শিল্পাঙ্গনে সৎ উদ্যোক্তা আছেন, কিছু অসৎ উদ্যোক্তাও আছেন। সৎ উদ্যোক্তাদের মধ্যে কারো কারো সাইকোলজিক্যাল হচ্ছে যে আমি অনেক কষ্ট করে শ্রমে ঘামে একটা কোম্পানি তৈরি করলাম, সেই কোম্পানির ভাগ আমি অন্যদেরকে দেবো কেন? তার যে সুফল আসবে, এখান থেকে মুনাফা আসবে, সেটা আমি, আমার পরিবার, আমার উত্তরাধিকাররা ভোগ করবে। আমি যখনই বাজারে যাব তখন সেটা সুলনা আমার থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে অনেক ধরনের বাইন্ডিংস থাকে। হয়তো একটা লোক 1 লট শেয়ার কিনলো, 5,000 টাকা বিনিয়োগ করি, কিন্তু সে যখন গিয়ে এজএমএ কোশ্চেন করে যে চেয়ারম্যান সাহেব এটা এরকম হলো না কেন, কিংবা আপনারা লোড করেছেন, কিংবা আপনারা অ্যাকাউন্টস জাগলারি করেছেন, এই যে অপবাদ বা এই যে একটি অস্বস্তিকর অবস্থা, তার মুখোমুখি আমি কেন হব? এটি একটি। আর আরেকটি হচ্ছে যে কিছু অসাধু উদ্যোক্তা আছেন, তারা চিন্তা করে যে ট্যাক্স রিবেট পেলে কত হবে, আচ্ছা বছর শেষে আমি হয়তো 5 কোটি টাকা রিবেট পাবো, কিন্তু আমি যদি আমার প্রফিটটাকে হাইড করতে পারি,
আমি যে জাগলারি করে টেম্পারিং করে অ্যাকাউন্টস আমার লাভজনক কোম্পানিকে লোকসানই দেখাতে পারি, তাহলে তো আমি হয়তো 8 কোটি টাকা কর ফাঁকি দিতে পারবো, তাহলে ওইটা তো আমার বেশি লাভ। যখনই সে শেয়ার বাজারে যাবে, তালিকাভুক্ত হবে, তখন কিন্তু অনেক ধরনের মনিটরিং, এক হলো যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তার বাইরে 2টা প্রাইমারি রেগুলেটর আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। বিনিয়োগকারীরা তারা এজিএম নানা ধরনের কোশ্চেন করে, আপনার প্রাতিষ্ঠানিক কিছু বিনিয়োগকারী আছে, মার্চেন্ট ব্যাংকার আছে, তারা তাদের বিনিয়োগের কারণে কিন্তু নানা ধরনের স্টাডি করে, অ্যানালাইসিস করতে গিয়ে তারা অনেক ফাঁক ফুকর বের করে ফেলে। এই যে একটি অবস্থা, তখন কিন্তু ফাঁকি দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, সে কারণে অনেকে আসতে চায় না। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। খায়রুল আলম বলছি, আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য মেধাবী ও সৎ বিনিয়োগকারীরা কতটা ভূমিকা রাখতে পারে? আমি মোহাম্মদ হাসিফ, চাকরিজীবী। আমি রাহান ভাই এবং জিয়াউর রহমান ভাই দুজনের কাছে জানতে চাই যে প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়া বিভিন্ন মিডিয়ায় কোনো ক্লাবস ঘটার পরে এটাকে বিবৃতি দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে আমি আমার খুব কাছে একজন মানুষের কাছ থেকে দেখেছি যে 1000 টাকা শেয়ার সে 2500 টাকা 3000 টাকা বেড়ে যাচ্ছে এবং এরপরে ধাপ করে কমে যাচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে, এই ক্লাবসটা ঘটার আগে আপনারা এটার কোনো ওয়ার্নিং নিয়ে আপনারা কোনো লেখা আমি এখন পর্যন্ত দেখিনি, এবং যারা হতাশায় ভুগছে এদেরকে নিয়েও খুব একটা প্রতিবেদন যে হয়েছে তা না, শুধু কিছু গ্যাঞ্জাম হয়েছে এবং এটা নিয়েই শুধু বারবার কথা বলা হচ্ছে, এবং এই বিষয়টা আপনারা একটু দেখবেন প্লিজ। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম, দোলা মানার্জ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্ন জিয়াউর রহমান স্যারের কাছে, যে স্যার আমরা দেখে আসছি যে সাডেনলি শেয়ার বাজারের অবস্থা অনেক ঝুঁকিতে নেমে এসেছে, তো অনেক সাধারণ মানুষ এখানে ইনভেস্ট করতেছে টাকা, তাদের সর্বোচ্চ দিয়ে এখানে ইনভেস্ট করতেছে। তো যেভাবে চলে আসছে শেয়ার বাজারের অবস্থায়, এভাবে যদি সামনে চলতে থাকে তো মানুষের শেয়ার বাজারের উপর থেকে পুরো আস্থা চলে যাবে। তো এর জন্য গভর্নমেন্ট কি কোনো সিদ্ধান্ত নিবে? আর কেউ? আমি মার্ভিন অগাস্টিন পেরেরা, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে। তো আমরা জানি শেয়ার মার্কেট বাংলাদেশ ব্যাংক দ্বারা মনিটরিং হচ্ছে, তো এখন যে দুরবস্থা চলছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাদের এই ব্যাপারে তো অনীহা কেন এ ব্যাপারে? ধন্যবাদ। আমি জনি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগেই আমরা দেখলাম বিদেশি কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসার যে বাধ্যবাধকতা ছিল এটা তুলে দেওয়া হলো। তো আমরা যদি ভালো ভালো কোম্পানি মার্কেটে নিয়ে আসতে না পারি, তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা কোত্থেকে তৈরি হবে? জি, জিয়াউর রহমান আপনার থেকে শুরু করি। আমরা প্রথম প্রশ্ন থেকে শুরু করি। জানতে চেয়েছিলেন যে সৎ এবং শিক্ষিত বিনিয়োগকারীরা কী ভূমিকা রাখতে পারে। আমি তো মনে করি যে সৎ এবং শিক্ষিত বিনিয়োগকারীরা এই বাজারে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, কারণ হচ্ছে বিনিয়োগকারীরা হচ্ছে প্রাণ। বিনিয়োগকারী যদি শিক্ষিত না হয়, সে যদি প্রলুব্ধ হয়, অন্যের ফাঁদে পা দেয়, তাহলে কিন্তু যারা কারসাজি করে তাদের পক্ষে সহজ হয়ে যায় তাদেরকে এই ফাঁদে ফেলা। আমরা প্রতিবারই দেখেছি বাজারে নানা ধরনের গুজব ছড়ানো হয়, এই শেয়ারটার দাম বেড়ে এত টাকায় যাবে, এই শেয়ারটা এই করবে। আমরা 96-এর কথা যদি ধরি, কিংবা 2010 সালেও আছে, আপনার বীজ হাজারি নামে একটা কোম্পানি আছে, বাজারে গুজব ছিল তারা কি করবে, কুমির চাষ করবে, কুমির এক্সপোর্ট করবে। ওরা বেসিক্যালি কোম্পানিটি হচ্ছে চিংড়ি পণ্য উৎপাদন করে, সেই কোম্পানি কুমিরের ব্যবসায় যাচ্ছে, মানুষ কিন্তু বিশ্বাস করেছে। তো সুতরাং যদি একজন শিক্ষিত বিনিয়োগকারী হন, যদি উনি অনেস্টলি বিনিয়োগ করেন, উনি যদি মনে করেন যে আমি কোনো কারসাজিতে যাব না, আমি কোম্পানির ফান্ডামেন্টাল দেখে, তার গ্রোথ দেখে, তার সম্ভাবনা দেখে বিনিয়োগ করব, এবং এইভাবে সবাই সম্ভাবনা দেখে বিনিয়োগ করেন, তাহলে যারা এখন কারসাজি করছে, যারা এদেরকে গিনিপিগ বানাচ্ছে, তাদেরকে প্রতারিত করে, বঞ্চিত করে, তাদের পয়সা লুট করে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু সেটা পারবে না। এটা যদি বন্ধ হয়ে যায়, এই বাজার কিন্তু অনেক বেশি স্থিতিশীল হবে, অনেক বেশি গতিবান হবে। জনাব রায়হান। আমি 3-4টা প্রশ্ন আসছে, তো জিয়া অলরেডি তো একটা রিপ্লাই দিল। আমি বাংলাদেশ ব্যাংকের রোল নিয়ে একটা প্রশ্ন আসছে বোধহয়। প্রশ্নটা ছিল যে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের নিয়ন্ত্রক হিসেবে, আসলে এটা পারসেপশনালি একটা রং কারণ বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের নিয়ন্ত্রক না, পুঁজিবাজারের মূল নিয়ন্ত্রক হচ্ছে BSEC, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের রোল আছে যে ব্যাংকগুলো লিস্টেড তাদের বেলায়, তো ব্যাংকগুলোর ক্ষেত্রে ডুয়েল মনিটরিং হয়। তো ইট ইজ ব্যাংকগুলোর একটা পার্ট দেখে বাংলাদেশ ব্যাংক, আরেকটা পার্ট দেখে BSEC। সেই হিসাবে বাংলাদেশ ব্যাংকের একটা বড় রোল আছে, এবং সেটা তো আমি আগেই বলে দিয়েছি যে তারা সিঙ্গেল এক্সপোজার যে লিমিটটা তারা করেছিল, সেটি অনেক ব্যাংক ওই সময় তারা বুঝতে পারে নাই। বাংলাদেশে যা হয় যে একটা জিনিস
গ্রো করতে থাকে, আমার ফোরকাস্টটা আমার ঠিক ধরা যায় না। কিন্তু কিছু কিছু ব্যাংক আমি জানি যে তারা কিন্তু ঠিকই বুঝেছিল যে এই সময়টা বা এই লিমিটটা ক্রস করলে তাদের ধস হবে। তো এদের সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ ব্যাংক তারা এটা ফলো করতে পারে নাই, এবং বাংলাদেশ ব্যাংক যতটা সক্রিয় হওয়ার কথা ছিল ওই সময় ততটা সক্রিয় ছিল না। তো এনিওয়ে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। তো আমাদের আমি যেটা আগেই বললাম যে সিকিউরিটিজ কমিশন বা ডিএসসি মেম্বাররা, ডিএসসি ব্রোকাররা, টপ মার্চেন্ট ব্যাংকাররা তারা অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথে তারা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি তারা মিট করেছে, এবং বাংলাদেশ ব্যাংক অ্যাসুরেন্স দিয়েছে যে তারা ওই ডেডলাইনটা করবে, এক্সটেন্ড করবে। এবং এই সাইকোলজিক্যাল প্রেশারটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যখন অফিসিয়ালি জানাবে তখন এটা অনেকটা রিল্যাক্সড। মিডিয়া কেন ওয়ার্নিং সিস্টেম? মিডিয়া আসলে ওয়ার্নিং দেন এটা ঠিক না, কারণ মিডিয়াতে আমরা দেখি যে আমরা নিজেরাই লিখি, এবং আপনি হয়তো খেয়াল আছে কিনা যে 2010 সালে যে এটা একটা পৃথিবীতে এরকম ঘটনা হয়েছে কিনা, যে সাধারণত আমি শেয়ার মার্কেট কি, আমি একটা প্রোডাক্ট আনলাম, এটা বিক্রি করলাম। ফর দ্য ফার্স্ট টাইম আমার জানা মতে ডিএসসি এবং সিএসসি জয়েন্টলি একটা প্রেস কনফারেন্স করেছিল 2010 সালের সম্ভবত সেপ্টেম্বরের দিকে। সব ইনভেস্টরদেরকে তারা বলেছিল যে আপনারা আর কিনবেন না, অর্থাৎ যেখানে তাদের কাজ হচ্ছে টেনে আনা, সেখানে তারা এতটাই ফেড আপ এবং তারা এতটাই আতঙ্কিত হয়ে গেছে যে বলতেছে প্লিজ আপনারা কেনা বন্ধ করেন। তো সেই অনুযায়ী মিডিয়া কিন্তু ওই রিপোর্টগুলো করেছে। মিডিয়া যে সব রিপোর্ট করে না তা না। জিয়াউর রহমান, আরেকটা প্রশ্ন ছিল যে ফরেন কোম্পানিগুলি কেন, মানে ওদের ওয়েবার দেওয়া হয়েছে। এটা আসলে হয়েছে কি, যেহেতু আমাদের বিনিয়োগের একটা ঘাটতি প্রবল রকম ভাবে আছে, সরকার চাচ্ছে যে কোনো উপায়ে হোক বিদেশি বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করা যেন আমাদের এই দেশে বিনিয়োগ করেন। আপনি যদি এই ধরনের শর্ত রাখেন তোমাকে বাজারে আসতেই হবে, তাহলে হয়তো তারা নিরুৎসাহিত হতে পারে। যদিও আমরা মনে করি যে সবার জন্য সমান জায়গা থাকা উচিত, লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, এবং বিদেশি কোম্পানিগুলো সাধারণত তাদের যে অ্যাকাউন্টসের ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছতা থাকে এবং তাদের শেয়ারে বিনিয়োগ করাটা তুলনামূলকভাবে ঝুঁকি কম থাকে। এবং আপনারা দেখবেন যে পুঁজিবাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত আছে তাদের মধ্যে যেসব বহুজাতিক কোম্পানি বলা হয়, যদি ধরেন বাটা, যদি বলেন র্যানেটা, কিংবা র্যানেটা না, আপনার গ্লাসকো, কিংবা এই ধরনের বিআইটিবিসি, সবগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। তার একটি বড় কারণ হচ্ছে যে এইসব কোম্পানিতে আবার বিদেশিরা বিনিয়োগ করেছে, কারণ এদের অ্যাকাউন্টসের উপর অনেক বেশি আস্থা রাখা যায়। দেশীয় কোম্পানিগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এতটা বেশি আস্থা রাখা যায় না। তারা কেউ কেউ কখনো তাদের মতো করে ইপিএস বাড়ায় বা মুনাফা বাড়িয়ে কমিয়ে দেখায়। তো এসব কারণে এই ধরনের ভালো কোম্পানি বাজারে এলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু যদি একান্ত বাধ্য করা হয় তাহলে আবার যে মূল যে বিনিয়োগ সেই বিনিয়োগটা নাও হতে পারে। তো আমরা মনে করি যে এই জায়গাটা আসলে একটা ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা নেওয়া দরকার, যে ঠিক আছে তুমি আসতে হবে না, কিন্তু তোমাকে 7 বছর বা 10 বছর পরে তোমার যদি প্রফিটেবিলিটির মাত্রা এই লেভেলে হয় তোমার, অথবা তুমি যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছো তার 50% যদি তুমি মুনাফা হিসেবে প্রত্যাবাসন করে থাকো, তারপরে তোমাকে আসতে হবে। তুমি এখন যদি নাও আসো, তোমার বিনিয়োগের টাকা অর্ধেক ফেরত নেওয়ার পর হলেও আসতে হবে। এরকম করে একটি মেকানিজম করা যায় কিনা আমরা আশা করবো যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ বোর্ড এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক একসাথে বসে একটা পলিসি করবে। এ পর্যায়ে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটল টাটা 3 গতে আমরা নেব আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি শেয়ার বাজারের দুরবস্থা নিয়ে। সাথে আছেন দুজন বিশিষ্ট সাংবাদিক, রায়হান এম চৌধুরী এবং জিয়াউর রহমান। জনাব রায়হান, সরকারি কোম্পানিগুলি শেয়ার বাজারে আসার একটা বড় তোড়জোড় আমরা দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে সেটা উবে গেল কেন? না, এটা ভালো একটা প্রস্তাবনা আপনি এনেছেন এবং প্রসঙ্গ এনেছেন। সেটা হচ্ছে যে আমাদের দেশে সবসময় ভালো শেয়ারের, ভালো কোম্পানির শেয়ার আমরা ছিল না, এবং 96 সালে দেখেছি, 2010 সালে দেখেছি। সমস্যা হচ্ছে উন্মাদনাটা যখন চলে আসে তখন আর ভালো মন্দ কোম্পানি থাকে না, কিন্তু ওভারঅল শেয়ার মার্কেটকে সাস্টেনেবল করতে হলে, শেয়ার মার্কেটকে একটা ভালো পজিশনে নিতে গেলে আমাদের ভালো কোম্পানি থাকতেই হবে। তো সরকারি পর্যায়ে বেশ কিছু ভালো কোম্পানি আছে, সেগুলোর তো আমি মূল বাধাটা বলবো আমলাতান্ত্রিক জটিলতা। কেন যেন প্রোগ্রেস হয়, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটা আবার থমকে যায়। তো এবং কিছু কিছু পর্যায়ে আমি বলবো যে ভালো কোম্পানির শেয়ার রেখে যদি মন্দ কোম্পানির শেয়ার, ফর এক্সাম্পল বিমানের মতো সরকারি কোম্পানি এনে কিন্তু লাভ নেই। এখানে পাওয়ার সেক্টরে ভালো কিছু কোম্পানি আছে, তাদেরকে আনতে হবে, এবং ইতিমধ্যে এসেছেও 2000 সালের কিছু আগে এবং 2000 সালের পরেও আসছে। তো এই কোম্পানিগুলোকে যত
ভালোভাবে এবং যত সুষ্ঠুভাবে আনা যায় এবং আমলাতান্ত্রিক জটিলতা যতটা রিডিউস করা যায়, যতটা কমানো যায়, এই মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য ততটাই ভালো হবে। আমি মনে করি সরকার বা যারা পলিসি মেকার আছেন, আমরা যারা সাংবাদিক আছি, তারাও সবার মধ্যে একটা কনসার্টেড এফোর্ট থাকতে হবে যে ভালো সরকারি কোম্পানিগুলোকে আরও কীভাবে ইনভেস্টরদের কাছে পৌঁছানো যায় এবং কোম্পানিগুলোর স্বার্থে আসা উচিত। কারণ যে কোম্পানিগুলো ভালো করছে তাদের তো রিটার্ন তারা পাচ্ছে, এবং যেটা যদি বিনিয়োগকারীদের কাছে যেতে পারে তাদের তো বড় ধরনের একটা পেড আপ ক্যাপিটালের সাপোর্ট তারা ওখান থেকে পেতে পারে। জিয়াউর রহমান, আমরা কি আশা করতে পারি যে এই ধরনের সরকারি কোম্পানিগুলি আসবে? আসলে আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে, সুতরাং আমরা তো আশা করবোই যে আসবে, কিন্তু যে গতিতে আসা দরকার বা এগুলোকে বাজারে নিয়ে আসার জন্য যে গতিতে কাজ করা দরকার সেগুলো কিন্তু আমরা দেখছি না। সরকার যদিও এই বাজারের প্রতি যথেষ্ট আন্তরিক, কিন্তু কোথায় যেন একটা সমন্বয়হীনতা কাজ করছে। রায়হান ভাই যেটা বললেন, এর পেছনে একটা বড় বাধা হচ্ছে আমলাতন্ত্র। আমলারে কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে না এবং তারা নানা ধরনের বৈধ অবৈধ সুযোগ সুবিধা নেন। তারা চিন্তা করে যখনই একটি কোম্পানি তালিকাভুক্ত হবে, একটু আগে আমি বলছিলাম, তার উপর মনিটরিংটা অনেক বেড়ে যাবে এবং মনিটরিংটা বেড়ে গেলে আজকে যে এই কোম্পানির 5টি 7টি গাড়ি নানাভাবে ব্যবহার করছেন, আমি নিজে একটা অফিসিয়ালি গাড়ি ব্যবহার করছি, আমার ওয়াইফ আবার আমি তো অন্য একটি গাড়ি ব্যবহার করছে, এই ধরনের সুযোগগুলো বন্ধ হয়ে যাবে। আমরা এরকম ঘটনা জানি যে কোনো এক বেসামরিক চলাচল মন্ত্রী এবং যে আপনার পর্যটন মন্ত্রী, তার বাসায় গেস্ট আসলে সোনারগাঁ থেকে খাবার যেত। সোনারগাঁ কিন্তু গভর্নমেন্টের একটি কোম্পানি। তো সুতরাং এরকম ঘটনা কিন্তু বহু বছর ধরে চলছে। আপনি জানেন 2010 সালে রাহিমা যেটা বলছিল, 2010 সালে যে বাবল হয়েছিল তার পেছনে বড় কারণ ছিল যে শেয়ারের চাহিদা বেড়েছে, টাকা বেড়েছে, কিন্তু শেয়ারের সরবরাহ বাড়ে নাই। এরই এক পর্যায়ে কিন্তু 2 স্টক এক্সচেঞ্জ অ্যাপিল করেছিল যে আপনারা নতুন করে কেউ এই বাজারে আসবেন না, আসলে কিন্তু বিপর্যয় হতে পারে। পাশাপাশি সরকারকে বলেছিল যে এখনই সময়, পারলে আগামী 7 দিনের মধ্যে সরকারি কোম্পানিগুলো শেয়ার অফলোড করেন। শেয়ারের সরবরাহ বাড়লে, চাহিদা যখন বিট করতে পারবে, তখন কিন্তু আস্তে আস্তে একটু কমে আসবে উত্তাপটা। কিন্তু আমরা কিন্তু দেখেছি সেটি হয়নি। এবং আমার যতটুকু মনে আছে, খোদ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আগামী 1 মাসের মধ্যে যেন একটি কোম্পানির হলো শেয়ার অফলোড করা হয়, কিন্তু সেটিও হয়নি। তার মানে হচ্ছে যে এই যে আমলাতন্ত্রটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সিন্ডিকেটেড এবং এরা একটির সাথে একটা ইন্টারকানেক্টেড এবং তারা নানাভাবে গভর্নমেন্টকে ভুল বুঝিয়ে প্রচিত করে আটকে রাখে। এরকম বলা হয়, আমি গভর্নমেন্টের একজন পলিসি মেকারের কাছে একটি টিভি প্রোগ্রামে আমার সাথে কথা হয়েছিল, খুবই প্রভাবশালী। উনি বলেন যে লাভজনক কোম্পানি আমি কেন ছাড়বো? আর ভাই, ছাড়লে তো লাভজনক কোম্পানি ছাড়তে হবে, লোকসানি কোম্পানির শেয়ার কেন কিনবে অন্যরা? আর লাভজনক কোম্পানি ছাড়লেও লাভ কিন্তু আরও বাড়ে। আমরা একটা উদাহরণ দিই, যদি এই মুহূর্তে আমার ফিগারটা মনে নেই, ডেসকো নামে একটি কোম্পানি আছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। ডেসকোর লিস্টিং হওয়ার আগের 3 বছরের যে প্রফিট এবং তালিকাভুক্ত হওয়ার পরে 3 বছরের প্রফিট আপনি যদি মিলিয়ে দেখেন, কমপক্ষে 300% গ্রোথ হয়েছে। তার মানে প্রফিট তো বাড়ে তালিকাভুক্ত হলে, যেহেতু মনিটরিংটা বাড়ে, অপচয় কমে যায় এবং তাদের মধ্যে একটা তাগিদ থাকে আমাকে ভালো করতে হবে, না হয় এজএমএ শেয়ার হোল্ডারদের মুখোমুখি হতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং সরকার যদি লাভজনক কোম্পানি 20-30% শেয়ার ছেড়েও দেয়, তাহলে কিন্তু সে ডিভিডেন্ড পাবে শতভাগ মালিকানার চেয়েও বেশি। সুতরাং আমরা চাই যে গভর্নমেন্ট এই বিষয়টা রিয়ালাইজ করবে। এখন হতে হবে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে বাজার যেহেতু একটু নিম্নমুখী, বাজারে এক ধরনের প্রাণ নেই। এখন কিন্তু আমলাতন্ত্র আবার নতুন করে বোঝানোর চেষ্টা করে যে এখন যদি এই শেয়ারগুলো ছাড়া হয়, সাপ্লাই বাড়ে, তাহলে কিন্তু বাজারে আরও দরপতন হবে। তো আমরা এটা কিন্তু বিশ্বাস করি না। আমরা মনে করি যখনই ভালো শেয়ার আসবে, এই শেয়ারের সাথে নতুন কিছু বিনিয়োগকারী আসবে এবং এইভাবে কিন্তু ফ্রেশ ব্লাড বাজারে আসে, নতুন মানি আসে। এই তারলট আসলে বাজারে এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। আমরা এখনো দেখেছি যে নতুন আইপিও আসলে 8-10 গুণ বেশি ইনভেস্টর আবেদন পড়ে। তার মানে শেয়ারের ডিমান্ড ঠিকই আছে। জি। তো এই জায়গায় আমি আগে একটা প্রশ্ন হয়েছিল, সেটা একটু টেনে আনতে চাই। বলছিলেন যে একজন সম্ভবত দোলা, যে বাজার যথেষ্ট ঝুঁকিতে আছে, অনেক বিনিয়োগকারী কিন্তু অস্বস্তিতে আছে কিংবা অনেক উদ্বেগে আছেন, তারা এখান থেকে বের হতে পারবেন কিংবা তার পুঁজিটা ফেরত পাবেন কিনা, এবং এই জায়গায় সরকার কিছু করবে কিনা। আমরা মনে করি তো সরকার আসলে কিছু করা উচিত। এই জন্য আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু ঘটনা, চীনে কিন্তু বড় ধরনের বিপর্যয় হয়েছে শেয়ার বাজারে, এবং হওয়ার পরপরই কিন্তু তাদের যে সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়েছে। সুদের হার যদি কমে যায়, ব্যাংকে টাকা রাখা যদি বেশি লাভজনক না হয়, তখন কিন্তু মানুষ ব্যাংক থেকে টাকা তুলে শেয়ার বাজারে যায়। এবং এর আগে আমরা দেখেছি যে ইউএসএ থেকে বড় ধরনের ক্রাইসিস হয়েছিল, সেই ক্রাইসিসের সময় কিন্তু ইউএস গভর্নমেন্ট এগিয়ে এসেছিল এবং প্রাইভেট কোম্পানি, আপনার মেটলাইফ আলিকো, যখনও মেটলাইফ যুগ হয় না, আলিকো ছিল, কিংবা সিটিএনএ, এইসব ব্যাংকের শেয়ার তারা নিজেরা কিনেছিল, সরকার কিনে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রেখেছে। পরে যখন বাজার আবার স্টেবল হয়েছে, সেই শেয়ার বিক্রি করে সরকার যা বিনিয়োগ করেছিল তার 10 গুণ ফেরত নিয়ে গেছে। সুতরাং উদাহরণ কিন্তু আছে, সরকার যদি কোনো ধরনের সাপোর্ট দেয়, তার প্রাপ্তি কিন্তু এর চেয়ে বেশি হবে। আর একটি বিষয় আছে যে আলোচনা বিভিন্ন সময় হয়, যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে। বাংলাদেশ ব্যাংক বলে
বলে যে আমরা আসলে মানি মার্কেট দেখি, স্টক মার্কেট আমরা দেখি না, কিন্তু এটা আসলে একটা খোঁড়া যুক্তি আমি মনে করি। কারণ হচ্ছে যে মানি মার্কেট এবং স্টক মার্কেট একটার সাথে একটা রিলেটেড। স্টকও তো আসলে কিনলে আমার টাকা লাগে, বেচলে আমি টাকা পাই, সুতরাং এটার সাথে টাকার একটা সম্পর্কই আছে। এবং এই টাকার সরবরাহ বাড়িয়ে কমিয়ে কিন্তু শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ নানাভাবে করা সম্ভব। একটু আগে রাহান ভাই যেটা বলছিল, 2010 সালে যখন বিনিয়োগ হয় প্রচুর ব্যাংকের বিনিয়োগ কিন্তু শেয়ার বাজারে ছিল। তখন যে আইনটি ছিল ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ওই ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী একটি ব্যাংকের যে আমানত তার 10% বিনিয়োগ করতে পারত। 2 বছর আগে কিন্তু আইনটি সংশোধন হয়েছে, আপনারা জানেন, এবং সেখানে করা হয়েছে কি তার যে রেগুলেটরি ক্যাপিটাল তার 25% বিনিয়োগ করতে পারবে। এর মধ্য দিয়ে ব্যাংকগুলোর ক্যাপাসিটি অনেক কমে গেছে। এই কমে যাওয়ার ফলে বেশ কিছু ব্যাংকের যে বিনিয়োগ ছিল সে কিন্তু নতুন করে বিনিয়োগ করে নাই, কিন্তু নতুন আইনের কারণে তার ব্যাংক বিনিয়োগটা হয়ে গেছে লিমিটের বাইরে। এই ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ আছে 5,500 কোটি টাকা বাড়তি বিনিয়োগ। এইগুলোকে সমন্বয় করতে হবে আগামী বছর 23শে জুনের মধ্যে। এই বছরের শুরুর দিকে যখন বাজার খুব খারাপ ছিল, মে মাসে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তখন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যে সময়সীমাটা বাড়ানো যায় কিনা। কিন্তু জুনে কিছু পজিটিভ উদ্যোগ যখন বাজেটে নেওয়া হলো, দেখলাম বাজার একটু গতিশীল, তারপরে কিন্তু এটা থেমে গেছে। এবং এই থেমে যাওয়ার কারণেই কিন্তু এখন নতুন করে বাজার আবার কদিন ধরে আমরা অস্থির দেখছি। সুতরাং আমরা আশা করছি যে সরকার উদ্যোগ নিয়ে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, বিএসসিসি এবং বাংলাদেশ ব্যাংককে এক টেবিলে বসে তার একটি সমাধান খুঁজে বের করবে। সময়টা যদি 2 বছর বা 3 বছর কিংবা 5 বছর বাড়ালে তো আরও ভালো। তাহলে হবে কি, এই শেয়ারগুলো বিক্রি করতে হবে না। এখন যদি অ্যাডজাস্ট করতে হয় 5,500 কোটি টাকার শেয়ার যদি আগামী বছর 23শে জুনের মধ্যে বিক্রি করতে হয়, তাহলে বাজারের যে অবস্থা, বাজার কিন্তু এই পরিমাণ বিক্রির চাপ নিতে পারবে না, বাজারের আরও বেশি দরপতন হবে। ব্যাংকগুলোকে যদি শেয়ার বিক্রি করতে হয় তাকে বিপুল পরিমাণ লোকসান দিয়ে বিক্রি করতে হবে। তখন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী কিংবা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী কেউ কিন্তু রক্ষা পাবে না, সবারই কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। আমি শামীম, চাকরিজীবী। আমার প্রশ্ন উভয় স্যারের কাছেই। 2010 সালে যে দরপতন হয়েছে বা শেয়ার বাজারের দুরবস্থার সৃষ্টিটা হয়েছে, সেটা থেকে এখন শেয়ার বাজার স্টেবিলিটিটা কতটুকু? আমি মোহাম্মদ রফিক, প্রাইভেট ফার্মে চাকরিজীবী। আমার প্রশ্ন হচ্ছে অডিয়েন্সের কাছে, অতিথিবৃন্দের কাছে, সেটা হচ্ছে গণসচেতনতা বাড়ানোর জন্য আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া কিছু উদ্যোগ নিতে পারেন কিনা। আর এই কারণে যেন মানে সাধারণ মানুষ যাদেরকে বারবার ডেকে নিয়ে এসে ধোঁকা দেওয়া হচ্ছে, যেন আর এটা কেউ না করতে পারে, যার পরিস্থিতি আমরা দেখেছি 96 সালে এবং 2010 সালে। এর থেকে পরিত্রাণ আমরা পেতে পারি কিনা। আমি মোহাম্মদ রফিক, আমি একজন চাকরিজীবী। আমার কোশ্চেন উভয়ের কাছে একটু ডিফারেন্ট কোশ্চেন কিন্তু রিলেটেড। সেটা হচ্ছে যে শেয়ার বাজারে সর্বোচ্চ হারিয়ে অনেকে সুইসাইড করেছে শুনেছি, পত্রিকার মারফতে আমরা জেনেছি। এই সমস্ত সুইসাইডকৃত ফ্যামিলির পরিণতিগুলো কি, এবং সেই সমস্ত ফ্যামিলির পরিবারের যে সমস্ত অবশিষ্ট মেম্বারগুলো রয়েছেন তাদের ব্যাপারে সাংবাদিক হিসেবে আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন? আমি খায়রুল আলম বলছিলাম, আসনাউল্লাহ ইউনিভার্সিটি থেকে। একজন বিনিয়োগকারীর বিনিয়োগকৃত অর্থের স্বচ্ছতা নিরূপণের জন্য কি কি বিষয় বিবেচনায় আনা দরকার? আমি সবুজ, সরকারি তৃতীয় মেডিকেল কলেজ থেকে। আমার প্রশ্ন হলো রায়হান স্যারের কাছে, যারা সর্বস্ব নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় করে তাদের মূলত প্রথম থেকে কি করা উচিত এবং কোন কাজটা করলে তারা করাপশন থেকে পরিত্রাণ পাবে? আমি জনি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, উভয় স্যারই আলোচনা করলেন যে সরকারি কোম্পানিগুলা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাচ্ছে, মার্কেটে আসতে পারতেছে না। তো এইখানে সরকারি কোম্পানিগুলাকে মার্কেটে নিয়ে না আসতে পারে, তো বিনিয়োগকারীরা কিভাবে মার্কেটের উপর তাদের আস্থা ফিরে পাবে? এবং আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কি ভূমিকা পালন করতে পারে? জিয়াউর রহমান সাহেব, আপনার থেকে শুরু করি। আমরা শেষ প্রশ্ন দিয়ে শুরু করি যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আসলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কি ভূমিকা রাখতে পারে। অবশ্যই আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই শেয়ারটি কেনেন ভালো হবে কিংবা এই শেয়ারটা আপনি কিনবেন না। আমরা কি করতে পারবো? আমরা আসলে বিনিয়োগকারীদের সামনে তথ্যগুলো তুলে ধরতে পারি যে এই কোম্পানির প্রফিটেবিলিটি এরকম, গত 5 বছরে তার ট্র্যাক রেকর্ড এরকম, এবং এই সেক্টরের গ্রোথ এরকম। এর বাইরে আসলে আমাদের কিছু করার নেই, কারণ আমাদের কিছু লিমিটেশনের মধ্য দিয়েই চলতে হয়। একজন বিনিয়োগকারীর দায়িত্ব হচ্ছে ইনি যখন বিনিয়োগ করবেন জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন, এবং এই জানা শোনার জন্য যদি বইপত্র পড়তে হবে
তার জন্য পত্রপত্রিকা পড়তে হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে কীরকম চলছে। এখন আপনি যদি ধরেন ইলেকট্রিসিটি কোম্পানির কথা যদি ধরেন, গভর্নমেন্ট যদি দাম বাড়িয়েছে, এই দামে বাড়ানোর ফলে যারা প্রডিউস করছে তাদের লাভ হবে কিংবা তাদের লোকসান হবে, অন্য কোম্পানিগুলোর কী হবে, এটার বিশ্লেষণ কিন্তু আপনাকে করতে হবে, করেই বিনিয়োগ করতে হবে। আমরা যতটুকু জানি, ধরেন এই যে বিদ্যুতের দাম বাড়ানো হলো, তার ফলে কিন্তু যেসব কোম্পানি পুঁজিবাজারে আছে তাদের কিন্তু কিছু না কিছু কস্ট কিন্তু বাড়বে, কারণ বাড়তি দামে তাকে কনজাম করতে হবে, উৎপাদন চালাতে হবে। এই অ্যানালাইসিসগুলো যদি না করেন কোনো বিনিয়োগকারী, তাহলে কিন্তু তাকে লোকসানের মুখে পড়তেই হবে। এখন আমরা যেটা দেখি সাধারণভাবে পত্রিকা চালাতে গিয়ে, আমরা অনেক ধরনের বিনিয়োগকারীদের সাথে আলোচনা হয়, 1 কেজি আমও যদি কেউ কিনতে যায়, আমরা ভালো করে দেখে পচা কিনা, ফরমালিন কিনা, অমুক কিনা। শেয়ারের সময় কিন্তু যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু প্রস্তুতি নিয়ে শেয়ারগুলো কিনে না, হুজুগে গুজবে কিনেন, যার ফলে কিন্তু তারা বারবার প্রতারিত হন। আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা বলতে চাই যে শেয়ার বাজার অবশ্যই একটি বিনিয়োগের উত্তম জায়গা, এখানে ভালো রিটার্নের সুযোগ আছে, কিন্তু এখানে ঝুঁকিও অনেক। সুতরাং ঝুঁকি মিনিমাইজ করার জন্য আপনাকেই আগে সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে। কারণ আমি যদি মনে করি যে পুলিশ তো আছে, আইন আছে, আমার ঘরে চুরি হলে পুলিশ ধরবে, তারপরে কোর্টে গিয়ে বিচার হবে, এই আশায় কি আমি দরজা বন্ধ না করে ঘুমাবো? নিশ্চয়ই না। আমি আমার সিকিউরিটি আগে নিশ্চিত করব। সুতরাং যিনি বিনিয়োগ করবেন তাকে তার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি সব নিয়ে বিনিয়োগ করতে আসবো না, আমি শুধুমাত্র আমার অতিরিক্ত যেটা আছে সঞ্চয়ের একটি অংশ আমি বিনিয়োগ করব, যেন এখানে হারালেও কিছু না হয়। দ্বিতীয়ত হচ্ছে এমন টাকাই বিনিয়োগ করা উচিত যে বিনিয়োগটা আমার 2 বছর 3 বছর এখানে আটকে থাকলেও কোনো সমস্যা না হয়। পাশাপাশি আমাকে প্রস্তুতি নিতে হবে। এই যে জায়গাগুলোতে আমরা সতর্ক করতে পারি, এবং এই বিনিয়োগ কী কৌশলে করবেন, কী কী জিনিস দেখে করবেন, ইপিএস কি, পি রেশিও কি, এই টাইপের তথ্যগুলো দিয়ে, উপাত্তগুলো দিয়ে, জার্গনগুলো বুঝিয়ে ব্যাখ্যা করে আমরা হেল্প করতে পারি। এর বাইরে আসলে আমাদের খুব বেশি কিছু করার নেই। যে বেশ কিছু প্রশ্ন আসছে অলরেডি, জিয়ার প্রশ্নের মধ্যে, জিয়ার উত্তরের মধ্যে এগুলো চলে আসছে। একজন পার্টিকুলার আমার নাম বললেন যে আমি যেটুকু বুঝতে পেরেছি অন্য প্রশ্ন হচ্ছে ইনভেস্টমেন্ট টুলস নিয়ে। তো জিয়া যেগুলো বলেছে মোটামুটি আমার ওগুলো ওখানেই কভার হয়ে যায়। আসলে আপনি, এটা হচ্ছে কমন সেন্স, আপনি যেই বিজনেসই থাকেন না কেন আপনাকে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যে একটু আগে যেটা বললো যে পাওয়ার সেক্টর রিসেন্টলি আলোচনা আসছে যে কোম্পানিগুলোর বিদ্যুতের দাম বেড়ে গেছে। এখন যে কোনো বিষয়ে বা যে কোনো ইস্যুতে যদি আপনি ইনভেস্ট করতে যান, তখন আপনাকে যে নর্মাল যে স্টাডি, যে কমন যে স্টাডি, সেটা তো থাকতেই হবে। এবং এর পাশাপাশি কিছু আপনাকে অ্যান্টিসিপেটরি অ্যানালাইসিস থাকতে হবে যে আগামী 5 বছর নাগাদ এই সিদ্ধান্তটার প্রভাব এই ইস্যুতে কি হবে। এই অ্যান্টিসিপেশনটা, এটা তো কেউ আপনাকে মুখে তুলে দিতে পারবে না, এটা আপনাকে নিজে থেকে বিল্ড আপ করে নিতে হবে। এই অ্যান্টিসিপেশনটা যত ভালো, আমি মনে করি একজন ওয়ারেন বুফে যে তৈরি হয়েছে সে তো আর এমনি হয় নাই। সে 5 বছর, 10 বছর, 15 বছর এই ধরনের অ্যানালাইসিস করেছে, এই ধরনের অ্যান্টিসিপেশন তার ছিল, সে যার ফলে সে আজকে ওয়ার্ল্ডের প্রথম 5 জনের একজন। তো আমাদের দেশেও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ওয়ারেন বুফে আছে, আমরা হয়তো তাদেরকে ফোকাস করি না। ফর এক্সাম্পল, আমি জানি একজনকে যিনি 2010-এ অনেকে বললেন যে সর্বস্ব হারিয়েছেন, ওনার অবস্থা কিন্তু সর্বস্বই ছিল 2010-এ, কিন্তু মিরাকেলি লোকটা ধৈর্য ধরে, আমি কোম্পানির নাম বলতে চাচ্ছি না, বাট সিমেন্ট সেক্টরের একটি কোম্পানিতে উনি বিনিয়োগ করে ওনার ওই পুরো লসটাই কভার করে ফেলেছেন। তার মানে ওই লোকটার ধৈর্য ছিল, তার প্রুডেন্স ছিল, এবং সে ওই সময় যে কিছু সিদ্ধান্ত ওই সিমেন্ট কোম্পানিকে নিয়ে হয়েছে, সে তার অ্যান্টিসিপেশন থেকে এগুলো ধরে নিয়েছে যে আগামী 3 বছরের মধ্যে এই কোম্পানির দাম এই পর্যায়ে আসতে পারে। তো শুধু একটা ইস্যু দিয়েই সে তার 10টা লসকে কভার করেছে। তো এই ধরনের প্রুডেন্ট ইনভেস্টর যারা যত আসবে আমাদের মার্কেটের জন্য ততই মঙ্গল। আপনি অ্যান্টিসিপেটরি অ্যানালাইসিসের কথা বলছেন, ইন্টারনেট ওয়েবসাইটে কোম্পানি প্রোফাইল থাকে, ইনভেস্টর গিয়ে চেক করতে পারে। আমার কথা হচ্ছে যে ক্রস চেকিং করার জন্য ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট সোর্স ক্রিয়েট করা যায় কিনা? হ্যাঁ, আমাদের দেশে অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা খুবই রিলায়েবল, তাদের ওয়েবসাইটে যেতে পারেন, কারণ তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এগুলো, ওদের কাছে কোম্পানি প্রোফাইল আছে এবং ওদেরকে পে করতে হবে, কারণ ওরা তো এগুলো কষ্ট করে তৈরি করেছে। বেশ কিছু কোম্পানি গত 5-10 বছরে দাঁড়িয়েছে যারা থরো রিসার্চ করে পার্টিকুলার সেক্টর নিয়ে, পার্টিকুলার কোম্পানি নিয়ে, এবং এই ডাটাগুলো আমি মনে করি খুব কাজে দিবে যে কোনো ইনভেস্টরের জন্য। জনাব জিয়াউর রহমান, 900 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছিল সরকার যারা ভুক্তভোগী তাদের জন্য, ফান্ডটা কতটুকু কাজে লেগেছে?
এটি খুব বেশি কাজে এসেছে আমার মনে হয় না। আপনি জানেন যে 2 দফায় 300 করে 600 কোটি টাকা রিলিজ করা হয়েছে। এটি বেসিক্যালি করা হয়েছিল ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে সংজ্ঞায়িত করা হয়েছে যার নিজস্ব মূলধনের পরিমাণ ছিল সর্বোচ্চ 10 লাখ টাকা তাদের জন্য, এবং তারা যে মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করেছে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ব্রোকার হাউস থেকে, এই ঋণের সুদ মওকুফ করা হয়েছে, তাদেরকে একটা লোন দেওয়া হয়েছে এবং তাদের যে বাকি অংশ ঋণের সুদের সেটা ব্লক অ্যাকাউন্টে রাখা হয়েছে। আগামী 3 বছর পর্যন্ত এটা পে করতে হবে না, কিন্তু 3 বছর পর থেকে কিন্তু আবার পে করতে হবে এবং মাঝখানে কিন্তু আপনাকে কিস্তি শোধ করতে হবে। তো বাজারে ধসের মধ্য দিয়ে অবস্থা এমনই নাজুক হয়েছে যে এই ধরনের বিনিয়োগকারীদের পক্ষে বাড়তি টাকা যোগান দিয়ে কিস্তি শোধ করা, যে টাকাটা সে এখন লোন হিসেবে নেবে থেকে আপনার প্রণোদনা তহবিল থেকে, এই কিস্তি শোধ করাও তাদের পক্ষে সম্ভব না। আবার যদি সে সুদও করে সেটা হয়তো ভায়াবল হবে না। কী কারণে ভায়াবল হবে না? ধরেন একটি ব্যাংকের শেয়ার সে কিনেছিল 80 টাকা করে, সে ব্যাংকের শেয়ারটি এখন 10 টাকা, সে হয়তো নিজের 1 লাখ টাকা ছিল আর প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়েছিল 1 টাকা, 2 লাখ টাকার শেয়ার কিনেছিল 80 টাকা করে, এখন হচ্ছে আপনার 10 টাকা। তার মানে তার বিনিয়োগের 5 ভাগের 4 ভাগ কিন্তু নেই। তো এই মুহূর্তে যদি আমার সুদের মওকুফও করা হয়, এই কিন্তু আমি ঋণ কিন্তু যে ঋণ নিয়ে আমি শেয়ার কিনেছিলাম সেই ঋণের সুদ কিন্তু আমি শোধ করতে পারবো না, আসলও শোধ করতে পারবো না। সুতরাং বিনিয়োগকারীরা কিন্তু এই সুবিধার খুব বেশি নেয়নি। অনেক প্রতিষ্ঠান চাপিয়ে দিয়ে কিছু কিছু বিনিয়োগকারীকে চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি কার্যকর যে হয়নি আমরা জানি, কারণ অনেক বিনিয়োগকারী কিছু ঋণ নিয়েছিল তারপরে কিস্তি শোধ করছেন না, অনেক অ্যাকাউন্ট এখন এই মার্জিন ঋণের জন্য ফোর্স সেলে কিন্তু যাচ্ছে। আমার কোশ্চেনটা রায়হান স্যার কাছে যে শেয়ার মার্কেটের রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেপারেটলি কাজ করছে, এটা কতটুকু কার্যকরী ভূমিকা পালন করছে? আমি জিমিয়া, আমি স্টুডেন্ট। আমার প্রশ্নটা উভয়ের কাছে। কমোডিটিস এক্সচেঞ্জ জোট পটেটো নিয়ে সরকার ভাবছে, এটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে বলে আপনাদের মনে হয়? জি, আমার প্রশ্নটা আমাকে যেটা আসছে সেটা আমার মনে হয় ডিমিউচুয়ালাইজেশন নিয়ে সেই প্রশ্ন করতে হচ্ছে। এটা প্রসেসটা অলরেডি বছর 1.5 হলো শুরু হয়েছে, তো এটা একটু সময় লাগবে, তবে মূল কাজগুলো হয়ে গেছে, তো আর কিছু সামান্য কিছু কাজ বাকি আছে। তো এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এটা মডার্ন কনসেপ্ট। আজ থেকে 10 বছর আগে অনেক ওয়ার্ল্ডের অনেক বড় বড় স্টক এক্সচেঞ্জগুলো ডিমিউচুয়ালাইজড হয়ে গেছে, তো আমরা একটু সব ক্ষেত্রে একটু পিছিয়ে আছি। তো এই কাজটা আমাদের শুরু হয়েছে বছর 2 হলো, তো এটা মোটামুটি এটার ফাইনাল রিটার্নটা পেতে আরও 1.5-2 বছর সময় লাগবে। বাই দিস টাইম যে প্রোগ্রেসটা হয়েছে আমি মনে করি ইট ইজ অলমোস্ট স্যাটিসফ্যাক্টরি। জিয়াউর রহমান, কমোডিটিজ এক্সচেঞ্জ সম্বন্ধে জিজ্ঞেস করছি। আচ্ছা, কমোডিটি এক্সচেঞ্জটি হলে আমাদের জন্য খুবই ভালো। আপনারা জানেন যে বিভিন্ন সময় পত্রপত্রিকায় কিন্তু নানা ধরনের রিপোর্ট আসে যে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না। যখন উৎপাদনের মৌসুম থাকে তখন কিন্তু সাপ্লাইটা বেশি থাকে, ঠিক এই সময় স্টোরেজ ক্যাপাসিটি ভালো থাকে না, আমাদের দেশে নেই, কিংবা বাইং সাইডটা এত সবল থাকে না বলে যে আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যে মিসম্যাচটা হয়, এই সুযোগের কারণেই কিন্তু দরপতনটা হয় এবং এক ধরনের মধ্যস্বত্বভোগী তারা কিন্তু কিনে নিয়ে স্টোরেজ করে তারপর পরবর্তী সময়ে কিন্তু বেশি দামে বিক্রি করেন। সুতরাং যদি কমোডিটি এক্সচেঞ্জ করা যায় কৃষকরা একটা ভালো দাম পাবেন, কিন্তু কমোডিটি এক্সচেঞ্জ করাটা খুব সহজ না আমাদের জন্য, কারণ হচ্ছে অনেক বেশি টেকনিক্যাল অনেক বিষয়যুক্ত আছে। যেমন ধরেন আপনার শেয়ার বাজারে তবু তো একটা শেয়ার আপনি কোম্পানি দেখছেন, কোম্পানির কিছু তথ্য উপাত্ত আপনি জানেন। কমোডিটি এক্সচেঞ্জ আপনার সাথে আমার চুক্তি হলো যে আমি ধান কিনবো আপনার কাছ থেকে, ধানের মধ্যে 10% হয়তো ময়েশ্চার থাকে, আর্দ্রতা থাকে, চুক্তি হলো যে 10% পর্যন্ত আমি আর্দ্রতা মেনে নেব। সাপ্লাই দেওয়ার সময় দেখা গেলো 15% আর্দ্রতা, এখানে একটু পানি মারা হয়েছে যাতে ওজনটা বেড়ে যায়, তখন যে সেটেলমেন্টের সমস্যাটা হবে, সেটেলমেন্টটা কীভাবে হবে? কিংবা এই ধরনের কমোডিটি এক্সচেঞ্জের জন্য বিশাল পরিমাণ মালামাল কিনে এখান থেকে আবার পরবর্তী সাপ্লাই দেওয়া, তার জন্য যে স্টোরেজ ক্যাপাসিটি দরকার, ওয়্যার হাউস দরকার, সেই ধরনের ওয়্যার হাউস কিন্তু আমাদের এখানে নেই। সুতরাং বড় ধরনের বিনিয়োগ কিন্তু এখানে দরকার, হয় সরকারিভাবে অথবা বেসরকারিভাবে। তো সব কিছু মিলিয়ে আমরা জানি যে রেগুলেটরি অথরিটি যারা আছেন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা এটা নিয়ে কাজ করছেন। তারা অলরেডি ইন্ডিয়াতে ভিজিট করেছেন এবং ইন্ডিয়ার যে এক্সপিরিয়েন্স তাও কিন্তু খুব বেশি ভালো না। ইন্ডিয়ার দুটি এক্সচেঞ্জ আপনার এই ধরনের সেটেলমেন্ট প্রবলেমে পড়ে বন্ধ হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা অনেক বেশি যাচাই বাছাই করে এগোতে চাচ্ছেন রেগুলেটররা। তারা মনে করছেন যে এক ধরনের ইকুইটি বেস যে মার্কেট বর্তমানে যেটা আছে আমাদের, এইটাতেই একাধিক দফায় কেলেঙ্কারি হয়ে গেছে, এটাই আমরা সামাল দিয়ে উঠতে পারছি না। সুতরাং এর মধ্যে যদি এটাকে পুরো শেপে না এনে যদি আবার কমোডিটি এক্সচেঞ্জটা চালু করি, তাহলে হয়তো এটার প্রতি যেই ধরনের মনোযোগ দেওয়া দরকার একটা শেপে নিয়ে আসার জন্য, সেটি ব্যাহত হবে। সুতরাং ওই জায়গাটা তারা ধীরচল গতিতে আগাচ্ছেন। এই জায়গাটা যে পরিবর্তনগুলো আসছে, আমরা জানি ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, নতুন অ্যাক্ট হয়েছে, আর্থিক স্বায়ত্তশাসন পেয়েছে বিএসইসি, এই ধরনের পরিবর্তনগুলোর মধ্য
দিয়ে যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো আসবে, চেঞ্জটা পুরোপুরি আসার পরে তারপরে হয়তো তারা ওইদিকে মনোযোগটা দেবেন। জনাব রায়হান, 1 মিনিট সময় একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, যে সরকারের বড় বড় অনেকগুলি উন্নয়ন প্রকল্প আছে, যেমন মনে করেন যে পদ্মা ব্রিজ, এটাতে কি এটা নিয়ে স্টক মার্কেটে আসা যায় কিনা? কারণ আমরা দেখেছি যে আমাদের যমুনা ব্রিজ থেকে যে টোল আসে, এটা অনেক টাকা, অনেক মানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এগুলি এই ধরনের প্রজেক্ট নিয়ে কি স্টক মার্কেটে আসা যায় না? স্টক মার্কেট বেসিক্যালি এই ধরনের প্রজেক্টকে ফাইন্যান্স করার জন্যই কিন্তু স্টক মার্কেট। কিন্তু আমাদের কোনো সরকারি project এ হ্যাঁ, শিল্পায়নের একটা চিপ সোর্স অফ ফান্ড হচ্ছে স্টক মার্কেট, এবং সারা বিশ্বে তাই হয়। তো আমাদের দেশে ওই সুযোগগুলো আছে। আমি জানি এই পদ্মা ব্রিজ নিয়ে অলরেডি আইসিবি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা সরকারের কাছে তারা প্রস্তাব দিয়েছে। তো সরকারের কাছে, এবং সরকার ওই সময় আমরা যেটা আজ থেকে 2 বছর আগে তারা বলেছিল তারা কনসিডার করবে, হয়তো করবে, এখনও সময় আছে। জনাব রায়হান এম চৌধুরী, জনাব জিয়াউর রহমান এবং দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা চাই আমাদের দেশের পুঁজিবাজার আবার আগের অবস্থায় ফিরে আসুক, এই আশা ব্যক্ত করে শেষ করব। 3 গতে স্টুডিও দর্শক হিসাবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানোর নাম্বারে। 3 গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। 3 গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই।